বন্ধুত্ব শব্দটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সবচেয়ে সস্তা আবার সবচেয়ে দামি। ৫৪ বছর ধরে যে রাষ্ট্রকে আমরা পরম বন্ধু মেনে এসেছি তাদের সীমান্ত আজ আমাদের জন্য নিরাপদ নয়। সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলির ঘটনায় পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আবার ঠিক একই সময় তথাকথিত চিরশত্রু পাকিস্তান আমাদের জন্য বিছিয়ে দিচ্ছে লাল গালিচা। या बांग्लादेश की खुद मुख्तारी पर अटैक करने की कोशिश करेगा तो पाकिस्तान की बाशऊर अवाम आपके साथ खड़ी। ৭১-এর সব মান অভিমান ভুলে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার উপর জোর দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। কিন্তু কেন এমনটা ঘটছে, এই ব্যাপারে বাংলাদেশেরই বা করণীয় কি? আজকের ভিডিওতে আমরা সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। জানব ভারতের দাদাগিরির কারণে বাংলাদেশিরা কিভাবে দেশটির প্রতি বিরূপ হয়ে উঠেছে। জানব কেন দক্ষিণ এশিয়ার দাবার বোর্ডে পাকিস্তান এখন বাংলাদেশের জন্য এক জরুরি তুরুপের তাস। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ সমীকরণ আজ পুরোপুরি বদলে গিয়েছে। স্বাধীনতার পর থেকেই ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে আসছে বাংলাদেশ, কিন্তু বিনিময়ে আমরা কি পেয়েছি? সীমান্তে কাঁটাতারে ঝুলে থাকা ফেলানির লাশ, পানির জন্য হাহাকার করে উত্তরের জনপদ, এক নগ্ন হস্তক্ষেপের ইতিহাস। অন্যদিকে ২০২৪ সালের ৫ আগস্টে স্বৈরাচারী শাসন পতনের পর থেকে দৃশ্যপটে হাজির ৭১-এর পুরানো শত্রু পাকিস্তান। যে দেশটি ৭১-এ আমাদের উপর জুলুম করেছিল তারাই বাড়িয়ে দিয়েছে বন্ধুত্ব ও সহযোগিতার হাত। দিল্লি যখন চিকিৎসা বন্ধ করে আমাদের রোগীদের হয়রানি করেছে, ইসলামাবাদ তখন আমাদের ছাত্রদের জন্য কোটি টাকার স্কলারশিপের ঘোষণা দিচ্ছে। রাজনীতি বিশ্লেষকরা বলছে এটি শুধুই কূটনৈতিক চাল নয়, এটি আসলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প শুরু। ভারত আমাদের প্রতিবেশী, ভৌগোলিকভাবে আমরা তাদের দ্বারা পরিবেষ্টিত, কিন্তু এই ভৌগোলিক অবস্থানই কি আমাদের জন্য অভিশাপ? মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এবং অধিকারের তথ্যমতে গত ২ দশকের সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রায় ২,০০০-এর বেশি বাংলাদেশি প্রাণ হারিয়েছে। পৃথিবীর আর কোনো তথাকথিত বন্ধুপ্রতিম দেশের সীমান্ত থেকে এমন লাশের মিছিল দেখা যায়। শুধু কি সীমান্ত হত্যা? ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে যখনই ভোট আসে তখনই বাংলাদেশি মুসলিমদের উইপোকা বা অনুপ্রবেশকারী বলে গালি দেয়া হয়। ভারতের মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে দেশ ছাড়া করার ষড়যন্ত্র শুরু হয় শুধু কট্টরপন্থীদের ভোট টানার জন্য। ভারতের উত্তরপ্রদেশে দাড়িটুপি দেখলেই আক্রমণ অনেক পুরনো ঘটনা। বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর দাড়িটুপি দেখলেই বাংলাদেশি সন্দেহে পেটানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশি হিসেবে এগুলো আমাদের আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের উপর বিশাল এক আঘাত। তার উপর সীমান্তে শুধু কাঁটাতারের বেড়া দিয়ে থামছে না ভারত, এমনকি সেখানে বিষধর সাপ বা হিংস্র কুমির ছেড়ে দেওয়ার উদ্যোগও নিয়েছে তারা। ভারত মুখে বলে আমরা বাংলাদেশের বন্ধু হিসেবে থাকতে চাই, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন করছেন এটা কোন ধরনের বন্ধুত্ব? শতাংশ মুসলমানকে কচুর মতো কুচিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ভারতের আনন্দ যেন বিষাদের রূপ নিয়েছে। অভিযোগ আছে দিল্লির পরম মিত্র শেখ হাসিনাকে তারা দাবার গুচি হিসেবে ব্যবহার করে বাংলাদেশের বন্দর, ট্রানজিট আর বাজার দখল করেছিল। আর তার ক্ষমতা চুক্তির ফলে বাংলাদেশের কাছ থেকে অসম সুবিধা লাভের সুযোগ হাতছাড়া হয়ে গেছে ভারতের। ফলে হাসিনা সরকারের পতনের পর ভারতের মিডিয়া এক অঘোষিত যুদ্ধে নেমেছে। তারা প্রচার করছে বাংলাদেশে নাকি হিন্দু নিধন চলছে, অথচ বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। এমনকি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বা সুব্রমণ্যম স্বামীরা বাংলাদেশের ভূখণ্ড দখলেরও হুমকি দিয়েছে। কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। এমন অবস্থায় প্রশ্ন জাগে, দিল্লি কি আসলে আমাদের বন্ধু, নাকি তারা আমাদের একটি কলোনি হিসেবে দেখতে চায়? ভারতের এই বোলিং পলিটিক্স বা দাদাগিরি আজ বাংলাদেশের মানুষকে তাদের থেকে দূরে ঠেলে দিচ্ছে। শুধু এখানেই শেষ নয়, তিস্তা নদী বাংলাদেশের উত্তর জনপদের জীবনরেখা, কিন্তু ১ দশকেরও বেশি সময় ধরে এই নদীটি ভারতের রাজনৈতিক কূটচাল এবং অবহেলার শিকার হয়ে আসছে। ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তা চুক্তির কথা থাকলেও
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির অজুহাতে দিল্লি শেষ মুহূর্তে পিছিয়ে যায়। এরপর দীর্ঘ 13 বছরে ভারতীয় কেন্দ্র সরকার বরাবর প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যায়নি। বরং শুকনো মৌসুমে ভারত উজানে গজলডোবা ব্যারেজের মাধ্যমে পানি সরিয়ে নেয়, ফলে বাংলাদেশের উত্তর অঞ্চল মরুভূমিতে পরিণত হয়। আবার বর্ষাকালে যখন ভারত অতিরিক্ত পানি ছেড়ে দেয়, তখন সেই একই অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়ে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের পর ভারতের এই তালবাহানা নতুন মাত্রা পেয়েছে। ভারত এখন পানি বন্টনের চেয়ে তিস্তা প্রকল্পে বিনিয়োগ করে সেখানে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেশি আগ্রহী। বিশ্লেষকরা মনে করেন, তিস্তা চুক্তি না হওয়া কোনো কারিগরি সমস্যা নয়, বরং এটি বাংলাদেশের উপর রাজনৈতিক ও কৌশলগত চাপ বজায় রাখার একটি হাতিয়ার। আন্তর্জাতিক আইন অনুযায়ী অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা পাওয়া বাংলাদেশের অধিকার, অথচ ভারত বন্ধুত্বের দাবি করলেও আজ পর্যন্ত সেই অধিকার নিশ্চিত করেনি। ভারতের এই একপাক্ষিক আচরণ বাংলাদেশের মানুষকে এখন বিকল্প পথ খুঁজতে বাধ্য করেছে, যেখানে গঙ্গার পর তিস্তাও হয়ে উঠেছে দিল্লির দাদাগিরির এক জ্যান্ত উদাহরণ। এসব নানা কারণে যখন ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি হয়েছে, ঠিক তখনই দৃশ্যপটে পাকিস্তানের আবির্ভাব। পাকিস্তান এখন বাংলাদেশের দিকে শুধু বন্ধুত্বের হাত বাড়ায়নি, তারা বাংলাদেশিদের জন্য ঘোষণা করছে বড় বড় সুযোগ। সম্প্রতি পাকিস্তানি সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ফি মওকুফ করেছে এবং ভিসা প্রক্রিয়াকে সহজ করেছে। অন্যদিকে ইসলামাবাদ থেকে সরাসরি করাচি চট্টগ্রাম রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে, যা ভারতের উপর আমাদের বাহ্যিক নির্ভরতা কমিয়ে দেবে। শুধু তাই নয়, পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপের সংখ্যা গত কয়েক মাসে নাটকীয়ভাবে বেড়েছে। হাতে নেওয়া হয়েছে দ্বিপাক্ষিক পাকিস্তান বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর প্রকল্প। রাজধানীর একটি হোটেলে উদ্বোধন হলো পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর। এখন প্রশ্ন হচ্ছে, যে পাকিস্তানের সঙ্গে মুক্তিযুদ্ধকে ঘিরে আমাদের একটি তিক্ত অতীত রয়েছে, তারা এখন কেন আমাদেরই ভাই বলে সম্বোধন করছে? কারণটা সহজ, দক্ষিণ এশিয়ার দিল্লির একচেটিয়া আধিপত্য ভাঙতে ইসলামাবাদ এখন ঢাকাকে পাশে চায়। অনেকে বলবেন, ৭১-এর রক্ত কি তবে আমরা ভুলে যাব? উত্তর হচ্ছে না, ইতিহাস ভোলা সম্ভব নয়। কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে, ভূ রাজনীতিতে কোনো চিরস্থায়ী শত্রু বা বন্ধু নেই। সামরিক স্বার্থেও বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখা উচিত। একটু গভীরভাবে চিন্তা করুন, ভারতের সাথে আমাদের কয়েক হাজার কিলোমিটারের সীমান্ত। যদি কোনোদিন ভারত আগ্রাসনের চেষ্টা করে, তবে আমাদের সেরকম সামরিক সক্ষমতা নেই যে আমরা এককভাবে ভারতের মোকাবেলা করব। ফলে বিশ্লেষকরা বলছেন, ভারতকে কাউন্টার দিতে হলে আমাদের জন্য পাকিস্তান এবং চীনের সাথে সামরিক সুসম্পর্ক রাখা এখন সময়ের দাবি। পাকিস্তান প্রস্তাব দিয়েছে, তারা বাংলাদেশকে উন্নত মানের সামরিক সরঞ্জাম, ড্রোন এবং প্রযুক্তি দিয়ে সাহায্য করতে চায়, যেখানে ভারত আমাদের পুরনো ও নিম্নমানের অস্ত্র গছিয়ে দিতে চায়। সেখানে পাকিস্তানের এই প্রস্তাব বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। দিল্লি যখন প্রতিরক্ষার দেওয়াল সিলগালা করে দেয়, তখন আমাদের বিকল্প রাস্তা বের করতেই হবে, আর সেই রাস্তা হতে পারে ইসলামাবাদ কিংবা বেইজিং। তবে বাংলাদেশের সঙ্গে অপ্রয়োজনীয় শত্রুতা ভারতেরও ক্ষতি করছে। ভারত আমাদের রোগীদের জন্য ভিসার জটিলতা তৈরি করছে। এর ফলে কি হচ্ছে? কলকাতার ব্যবসায়ীরা এখন হাহাকার করছে, কারণ তাদের অর্থনীতির একটি বড় অংশ বাংলাদেশি পর্যটকদের পকেটের উপর নির্ভরশীল ছিল। ভারতের এই ইগো বা অহংকার বাংলাদেশের জন্য আশীর্বাদ হতে পারে। আমাদের রোগীরা এখন থাইল্যান্ড, মালয়েশিয়া, এমনকি তুরস্কের দিকে ঝুঁকছে, আর পাকিস্তান তাদের উন্নত মেডিকেল গবেষণায় আমাদের সম্পৃক্ত করার প্রস্তাব দিচ্ছে। অর্থাৎ ভারত আমাদের যত বেশি চাপ দেবে, আমরা তত বেশি বিকল্প খুঁজে নেব। অনেকে আবার প্রশ্ন তুলছেন, ভারতের বিরোধিতা করতে গিয়ে আমরা কি পাকিস্তানের পকেটে চলে যাচ্ছি? উত্তর হলো না। নতুন বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশের গোলামি করতে চায় না। বাংলাদেশ এখন সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই নীতিতে বিশ্বাসী। তবে এই বন্ধুত্ব হতে হবে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। পাকিস্তান যদি ৭১-এর জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় এবং আমাদের সার্বভৌমত্বকে সম্মান করে, তবে তাদের সাথে বাণিজ্যিক
ও সামরিক সুসম্পর্ক বাড়াতে কোনো বাধা নেই। দক্ষিণ এশিয়ার ভারতের এককাধিপত্য বা হেজেমনি ভাঙতে হলে পাকিস্তানের সঙ্গে ভারসাম্য বজায় রাখা এখন অত্যন্ত কৌশলী একটি চাল হবে বলে মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সময় বদলে গিয়েছে। জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে যে রক্ত দিয়ে কেনা স্বাধীনতা কারো করুণার উপর টিকে থাকে না। ভারত যদি মনে করে তারা ভিসা বন্ধ করে বা পানি আটকে দিয়ে আমাদের নতজানু করবে, তবে তারা ভুল করছে। পাকিস্তান আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা সেই হাত গ্রহণ করব কিনা তা নির্ভর করবে আমাদের জাতীয় স্বার্থের উপর। আমাদের প্রয়োজন এমন এক পররাষ্ট্র নীতি যেখানে দিল্লি কিংবা ইসলামাবাদ কেউই আমাদের উপর হুকুম চালাতে পারবে না। আমরা চাই ভারত বাংলাদেশ সীমান্তে লাশের মিছিল বন্ধ হোক। আমরা চাই সাগরে আমাদের সার্বভৌমত্ব রক্ষা হোক। আর তার জন্য যদি পাকিস্তানের সাথে নতুন সমীকরণ গড়তে হয়, তবে বাংলাদেশের মানুষ তাতে পিছপা হবে না। আপনার কি মনে হয় ভারতের সাথে দূরত্ব বাড়িয়ে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ হওয়া কি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী লাভজনক হবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।